আপনার চোখ যত্নের দায়িত্ব আমাদের। চোখের যে কোনো সমস্যায় চিকিৎসায় অরূপ বসু পরিচালিত EMLC আই হাসপাতাল, চোখের যত্নে সর্বক্ষণ। বড়বাজার, পুরনো লঞ্চঘাট, চুচুড়া, হুগলি। একই ছাদের তলায় অত্যাধুনিক কম্পিউটারাইজড চক্ষু পরীক্ষার পর চশমা ও লেন্স প্রদান, ছানি, রেটিনা অপারেশন, মাইক্রো সার্জারি। চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসক অরূপ বসুর তত্ত্বাবধানে EMLC-তে চোখের চিকিৎসা মানেই EMLC আই হাসপাতাল। মোবাইলে যোগাযোগ 9874879507, আরও একটি নম্বর 9903077221, এছাড়া 9875466020 ELMC। খবরের এই অংশটি নিবেদনে অ্যাকোয়া মেরিনা। নমস্কার, আপনারা দেখছেন LMCL নিউজ। আপনাদের সঙ্গে রয়েছি আমি মৌ। বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখে নেব আজকের হেডলাইন্স। বিদ্যালয়ের ছাত্রীদের তুলনায় পর্যাপ্ত ক্লাস ঘরের অভাব। এদিন একটি ক্লাস ঘর বন্ধ থাকায় ছাত্রীদের ঘরের বাইরে বসিয়ে ক্লাস নিলেন শিক্ষিকা। হুগলির বিনোদিনী উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রাথমিক বিভাগে এই ঘটনায় চাঞ্চল্য। হাওড়ার মৌরিগ্রাম স্টেশনে দিনের আলোয় ধারালো অস্ত্র নিয়ে আক্রমণ, এলোপাতাড়ি কোপ, মৃত এক ব্যক্তি, অভিযুক্তকে ধরে পুলিশে দিল জনতা। উত্তর 24 পরগনার জগদ্দল এলাকায় বিজেপি নেতার বাড়ির সামনে ডাস্টবিনে রহস্যজনক বৈদ্যুতিক বাল্ব পড়ে থাকায় আতঙ্ক। পুলিশে খবর দিলে পুলিশ উদ্ধার করে নিয়ে যায় ওই রহস্যজনক বৈদ্যুতিক বাল্বটিকে। রাজ্যের বর্তমান সরকারের ঘোষিত বিভিন্ন প্রকল্পের সুবিধা রাজ্যবাসীকে পায়ে দিতে চলছে 3 দিনের জনকল্যাণ শিবির। বাঁশবেড়িয়াতে শিবির দেখতে বিধায়ক। আসছে বিস্তারিত খবরে। হুগলির ঘটিয়া বাজার বিনোদিনী উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রাথমিক বিভাগের একটি ক্লাসরুমে তালা দেওয়া। অগত্যা ছাত্রীদের নিয়ে ক্লাসরুমের বাইরে বসিয়েই ক্লাস নিচ্ছেন শিক্ষিকা। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন চুঁচুড়ার বিধায়ক সুবীর নাগ। দীর্ঘদিন ধরে নানান অসুবিধার মধ্যে চলছে হুগলির ঘটিয়া বাজার বিনোদিনী উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রাথমিক বিভাগ। প্রায় 750 জন প্রাথমিক বিভাগের ছাত্রীদের নিয়ে পঠন পাঠন ও শিক্ষিকাদের বসার জন্য যতগুলি ঘর দরকার ঠিক ততগুলি ঘর পাওয়া যায় না বলেই অভিযোগ প্রধান শিক্ষক থেকে ছাত্রীদের অভিভাবক অভিভাবিকাদের। এদিন সকালে ছাত্রীদের অভিভাবক অভিভাবিকারা সহ প্রধান শিক্ষক এসে দেখেন যতগুলি ঘর রয়েছে তার মধ্যে একটি ঘর তালা বন্ধ। উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকার সাথে যোগাযোগ করা হলে তিনি ফোন ধরেননি বলেই অভিযোগ। অগত্যা ছাত্রীদের ক্লাসরুমের বাইরে বসিয়ে ক্লাস নেন শিক্ষিকা। ঘটনা সম্পর্কে কি বলছেন অভিযোগ করে প্রধান শিক্ষক ও অভিভাবক অভিভাবিকারা, শুনুন। এসে একজন প্রতিনিধি পাঠায় যে টাকা ইলেকট্রিক বিল বাকি আছে, টাকাটা দিয়ে দিন, 4000 টাকা করে পার মান্থ। আমি বলেছি যে স্কুলে আপনার সোলার সিস্টেম বসে গেছে, আর 4000 টাকা করে মাসে দেওয়া প্রাইমারির পক্ষে সম্ভব নয়। বছরে 4000 হলে বছরে আপনার 48,000 হচ্ছে। আমরা সরকার থেকে 18,750 টাকা পাই বছরে। তাহলে আমার পক্ষে প্রাইমারির পক্ষে সম্ভব নয় এটা দেওয়া। আর সর্বোপরি হচ্ছে ইলেকট্রিক চার্জ এখন 0, তারপরে ওনাদেরকে দিতেই হবে, এবং বাই ক্যাশ, কোনো রকম চেকে নেবেন না। এর আগেও অনেকবার বিগত দিন বলা হয়েছে যে দিদি আমাদের তো সম্ভব নয় ক্যাশে দেওয়া, আমাদেরও তো অডিটের ব্যাপার আছে, তো আপনার চেকে নিন। বলেন না, চেকে নেওয়া যাবে না, এর আগে থেকে এরকম ক্যাশে দেওয়া হচ্ছে, আপনাকে ক্যাশেই দিতে হবে। কত ছাত্রী আছে? হ্যাঁ, কত ছাত্রী আছে? আমার এখানে আছে বর্তমান 725 জন। ঘর পর্যাপ্ত ঘর আছে। আমি এখানে যেটা সরকারের বিভিন্ন বা আমাদের দপ্তরের যে কার্যক্রম থাকে সেগুলো অনেক সময় করতে অসুবিধা হয়। এই হলঘরটা বন্ধ রাখা হয়েছে, ব্যবহার করতে দেয়নি। বিগত দিনে আমরা এক সায়েন্স এক্সিবিশন করি, হাই স্কুলের টিচারদেরকে আমরা আমন্ত্রণ করি, এবং আরও সব গণ্যমান্য ব্যক্তিরা ছিলেন। যখন এই জিনিসটা দেখেছেন, পরের দিন ওই হলঘরটা বন্ধ রেখে দিয়েছে। নামকরা স্কুল আজকে যদি এইরকম অবস্থা হয় কি বলবেন? আর কি বলবো, যা হচ্ছে এরকম মেনে নেওয়া তো যায় না। এটার একটা রাজনীতি রাস্তার ওপারে থাকবে, রাজনীতি স্কুলে চলে। কি বলবেন, কি চাইছেন আপনারা? আমরা চাইছি একটা চাইছি করছি
একটা মীমাংসা হোক, যে যাতে মেয়েরাও স্কুলে এসে সুস্থমতো স্কুলে ক্লাস করতে পারে। এটা কদিন হয়েছে? এটা আজকে হয়েছে। এটা কয়েকদিন আগেও মানে বাথরুম ঠিকঠাক ইউজ করতে দিচ্ছে না, বাচ্চাদের সাথে সেইভাবে ব্যবহার করছে। যদি পিছন দিকে দরজা দিয়ে দেয়, বাইরে যদি বাচ্চারা বসে থাকে, বাচ্চাদের বসে দেয় না বাইরে ঠিকঠাক করে, এসব জিনিসগুলো হচ্ছে না। জল ফল ঠিকঠাক পাচ্ছে না, জলের প্রবলেম হচ্ছে। এইটা কোনো কি নোটিশ করেছিল ডে সেকশনের? না, কোনো নোটিশ ফোটিশ থাকতে বলছে, কোনো নোটিশ ফোটিশ করেননি, কিছু করেননি। যেন আজকে হঠাৎ করে কেন ক্লাসটা বন্ধ করলো, আমরা হেড মিস্ট্রেসের কাছে আমরা জানতে চাই, আপনি কেন ক্লাসে তালাটা মারলেন? ছোট ছোট শিশুরা ক্লাস ঘরের বাইরে বসে গরমে ক্লাস করছে, এই কথা ঘটিয়াবাজার বিনোদিনী উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষিকা সুমা মুখার্জি শোনার পর ঘটনার নিন্দা করে কি জানাচ্ছেন শুনুন। এটা তো শুনেই আমার খারাপ লাগছে। এরকম তো কাম্য নয়। আমাদের কিছু সমস্যা হয়তো থাকতে পারে ভেতরে, ইন্টারনাল প্রবলেম, তা সেটা সেইভাবে অ্যাডমিনিস্ট্রেশন যারা আছে, অ্যাডমিনিস্ট্রেশনটা যারা চালাচ্ছে তাদের উচিত বসে সলভ করা। মেয়েরা কেন বাইরে যাবে? আমিও তো ওই স্কুলে 32 বছর ছিলাম। তা তোমরা তো মিডিয়া আছো, বলো কতবার তোমাদের ওখানে আসতে হয়েছে? হ্যাঁ, তোমরা আসতে কখন? যখন আমার মেয়েরা স্ট্যান্ড করতো ওয়েস্ট বেঙ্গলে, যখন তারা সেইভাবে র্যাঙ্ক পেত, তখন তোমরা আসতে। আর যা কিছু প্রবলেম, অনেক কিছু হয়েছে প্রবলেমে, হেডমিস্ট্রেসকে মানে আনইজি লাইজ দ্য হেড দ্যাট ওয়েয়ার্স দ্য ক্রাউন। তা সেগুলো ফেস করতে হবে। অলওয়েজ মিডিয়া আসবে, এটা আমি অফেন্ডেড এবং দুঃখিত। এবং আমার এত হাজার হাজার এক্স স্টুডেন্ট আছে, তারাও এটা ভালো চোখে নেবে না। বারবার কেন মিডিয়া যাচ্ছে? স্কুলে আর একবারও এই ঘটনা হয়েছিল। এগুলো তো শুনতে আমাদের খারাপ লাগে, কেন ওই স্কুলটা ছিল আমার ফার্স্ট হোম। আমি যদি ভালো না বাসতাম তাহলে তো আমি স্কুলের উন্নয়ন করতে পারতাম না। আমি মাথা, সুতরাং আমায় স্যাক্রিফাইস করতেই হয়েছে অনেক। আমায় কে কী করছে সেটা দেখলে তো হবে না, আমাকে করতে হবে। আর যা কিছু সমস্যা থাকুক, ইন্টারনাল প্রবলেমস, এগুলো বসে সলভ করার ব্যাপার। স্টুডেন্টস শুড নেভার বি ইনভলভ। আমি তো কোনো দিন আমার স্টুডেন্টদের রাস্তায় আমি বার করিনি। হ্যাঁ, বিশেষ বিশেষ কারণে সম্মান দিতে আমাদের মহাপুরুষদের সেই রকম, তবেই তারা বেরিয়েছে, বা স্কুলের কোনো র্যালি, তার প্ল্যাটিনাম জুবিলি ইত্যাদি, তবেই আমি নিয়ে গেছি। ঘটনার খবর বিধায়ক সুবীর নাগের কাছে পৌঁছলে তিনি সঙ্গে সঙ্গে বিনোদিনী স্কুলে পৌঁছান। ছোট ছোট শিশুরা ক্লাস ঘরের বাইরে বসে ক্লাস করছে দেখে তিনি বেজায় চটে যান। ছোট ছোট ছাত্রীদের ক্লাস ঘরে পাঠান এবং ঘটনা সম্পর্কে কি জানাচ্ছেন শুনুন। আমার যেটা শুনে মনে হলো, আমি হেডমিস্ট্রেসের সাথেও কথা বললাম, কোথাও প্রাইমারির হেডমাস্টার আর আপারের মানে সিনিয়রের হেডমিস্ট্রেসের সাথে ইগো প্রবলেম কিছু আছে, কিছু সমস্যা আছে। এটা অবশ্যই বসে শর্ট আউট করা যেত। কেন উনি এইভাবে বসিয়ে রেখে মিডিয়া করে অনেকে প্রচারমুখী হন, এটা ঠিক সভ্যতা নয়। আমি বলেছি দুজনকে নিয়েই আমি একটার সময় বসবো, বসে এটা শর্ট আউট হবে। হতে পারে এখন স্কুলের অনেক বেশি ছাত্রছাত্রী আছে, তার বেশি ঘর লাগবে, এটা একটা ডিফারেন্ট ইস্যু। তার মানে আমার বেশি ঘর লাগবে, আমি কাউকে ফোন করেছিলাম, সে দেয়নি মানে আমি ওটাকে মিডিয়া করব, এটা হতে পারে না। এটা এমন কোনো বড় ইস্যুই নয়। ইস্যুটা খুব ছোট্ট, এটা বসে সেটেলমেন্ট করে নিজেদের মধ্যে আলোচনা করে মেটানো যেত। সেটা যে কারণেই হোক হয়নি, আমি সেটা নিয়ে কিছু বলছি না। তাদেরকে, বাচ্চাদেরকে ক্লাসরুমে পাঠিয়েছি। আমি অভিভাবকদেরও বলছি এটা নিয়ে কোনো চিন্তা নেই, অবশ্যই যেটা হওয়া উচিত সেটা হবে। কিন্তু কোনো পরিস্থিতিতে মানে আমি এমন কিছু করব না যেটা ক্যাওটিক মনে হয়। আমরা মানুষকে স্বচ্ছতার সাথে ভালোভাবে রাখবার জন্য সরকারে এসেছে। এর মানে এই নয় যে ছোট্ট কিছু বিষয়কে নিয়ে বড় করবার জন্য এটাকে মিডিয়া করে প্রশাসন বা স্কুল কর্তৃপক্ষ যারা দায়িত্বে আছে তাদেরকে মেলাইন করা যাবে। অশোক রায় রিপোর্ট, LMCL নিউজ। সাউথ বেঙ্গল স্টেট ট্রান্সপোর্ট কর্পোরেশনের বেলঘরিয়া শাখার SBSTC এমপ্লয়িজ কোঅপারেটিভ ক্রেডিট সোসাইটির নামে কোটি টাকার দুর্নীতির অভিযোগ উঠল তৃণমূল পরিচালিত কোঅপারেটিভ সোসাইটির বিরুদ্ধে। এবার সরকারি পরিবহন সংস্থায় দুর্নীতির অভিযোগ। সাউথ বেঙ্গল স্টেট ট্রান্সপোর্ট কর্পোরেশনের বেলঘরিয়া শাখার SBSTC এমপ্লয়িজ কোঅপারেটিভ ক্রেডিট সোসাইটির নামে প্রায় 6 কোটি টাকার দুর্নীতির অভিযোগ। এখানকার কর্মচারীদের থেকে কোঅপারেটিভের নামে টাকা তুলে নেওয়ার অভিযোগ উঠল তৃণমূল পরিচালিত কোঅপারেটিভ সোসাইটির বিরুদ্ধে। কি জানা যাচ্ছে ঘটনা প্রসঙ্গে সোসাইটির পক্ষ থেকে শুনুন। এই কোঅপারেটিভে বর্তমানে 6.5 কোটি টাকা দুর্নীতির আমরা টোটাল
হিসাব পেয়েছি, এবং কোঅপারেটিভে যারা এমপ্লয়ি নয়, সাউথ বেঙ্গলের যারা এমপ্লয়ি নয়, তাদের অ্যাকাউন্টেও টাকা ঢুকেছে। আমরা 56 পাতার স্টেটমেন্ট তুলেছি, তুলে আমরা দেখতে পেয়েছি যে বাইরের যারা লোক তাদের নামেও টাকা তুলেছে। কোঅপারেটিভের সেক্রেটারি, কেশিয়ার, অ্যাকাউন্টেন্ট, যার নামে একটা টাকা ইস্যু হয় না অ্যাকাউন্টেন্টের নামে, তার নামেও 2 কোটি সামথিং টাকা, তার নামেও 100খানা চেক ইস্যু হয়েছে অবৈধভাবে। এবং সেই সময় পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের ওখানকার ম্যানেজার ছিলেন একজন মহিলা, অনিতা সাউ। তিনি এদের সঙ্গে টোটালি যোগসাৎ ছিলেন। এবং আমি যখন ওখানে ডিআরসিএসে কমপ্লেন করার পর ওখান থেকে যখন এখানে কোঅপারেটিভে ইনকোয়ারি করতে এলো ইনকোয়ারি অফিসার, তখন উনি একটা কমপ্লেন জমা দিয়ে এসেছিলেন স্টেটমেন্ট তোলার জন্য। সেই অনিতা সাউ ম্যানেজার, উনি ওদের সঙ্গে যোগসাৎ করে ডিআরসিএসকে কোনো রকম কোনো সহযোগিতা করেনি। প্রিয় সরকারের রিপোর্ট, LMCL নিউজ। সোমবার থেকে রাজ্য জুড়ে শুরু হয়েছে জনকল্যাণ শিবির। 3 দিনের এই শিবিরে তীব্র গরমকে উপেক্ষা করে অন্যান্য জেলার পাশাপাশি হুগলি জেলার বিভিন্ন পৌরসভা এবং পঞ্চায়েতে সরকারি প্রকল্পের সুবিধা পেতে ভিড় জমাচ্ছেন সাধারণ মানুষ। রাজ্যবাসীকে বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা পাইয়ে দেওয়ার জন্য শুরু হয়েছে বর্তমান সরকারের জনকল্যাণ শিবির। রাজ্যের বিভিন্ন জেলার মতো হুগলি জেলাতেও শুরু হয়েছে জনকল্যাণ শিবিরের কাজ। এদিন সপ্তগ্রাম বিধানসভার বাঁশবেড়িয়া পৌর এলাকার ফুটবল খেলার মাঠে বসে জনকল্যাণ শিবির। এদিনের এই জনকল্যাণ শিবিরে দেখা গেল বহু মানুষ সুশৃঙ্খলভাবে লাইন দিয়ে বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা নিচ্ছেন। অস্বস্তিকর গরমকে উপেক্ষা করে উপভোক্তারা লাইনে দাঁড়িয়ে রয়েছেন। আর এরই মধ্যে কিছু অব্যবস্থার ছবিও ধরা পড়ল। 10-15 মিনিট। কি করালেন? আমি রেশন কার্ডটা পরিবারের সঙ্গে অ্যাড করাতে হয়েছে? হ্যাঁ, মোটামুটি করে গেছি, কালকে এসে জমা দিতে হবে। অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম না, এখানে ওটা করিনি, ওটা এখন এখানে করবে না বললো। করুণা সরকার। এই যে ব্যবস্থা, এই যে সরকারের যে ব্যবস্থা, প্রশাসনের ব্যবস্থা কিরকম, সবকিছু ঠিকঠাক আছে? কি মনে হয় আপনার? এই মুহূর্তে আমার জন্য তো আমার যেটা সমাধান করতে এসে সেটা যদি আমি না করা পর্যন্ত কি করে বলবো বলুন? আমি কালকে জমা দিতে আসবো, তারপরে বুঝতে পারবো যে জিনিসটা। ওই এই যে বার্ধক্য ভাতা আছে, আচ্ছা, কি বলবো? এখন ফর্ম দেওয়া হচ্ছে না, এমনি হয়ে যাবে, এটা কিছু করতে হবে। বার্ধক্য ভাতা পেতেন আপনি? হ্যাঁ। আচ্ছা, এখন কি বললো ক্যাম্পে? ক্যাম্পে বললো যে পেয়ে যাবেন আপনি। কতক্ষণ ধরে দাঁড়িয়েছিলেন? এই তো মিনিট 10-15। এই যে এত গরমে এই যে প্রশাসনের ব্যবস্থা, কি বুঝছেন, কি বলবেন? ভেতরে ব্যবস্থা কেমন ছিল সব? মানে ভালোই তো বললো যে আপনাদের কিছু ফর্ম বেরোবে না, যখন হবে দেবা তখন 2000 টাকা ঢুকে যাবে আপনাদের। এমনি সেট ফেট ছিল, সেট পাকা জলের ব্যবস্থা ছিল এগুলো? আমি অত লক্ষ্য রাখি, আমি গেছি আর এসছি। কি নাম আপনার ক্যাম্পে? আমি ভিডিও এসেছিলাম এই ফর্ম জমা করতে। কিসের? বার্ধক্য ভাতা। হ্যাঁ, তারপরে বলছে এখন হবে না, বলছে বাড়ি বাড়ি এখন যাওয়া যাবে। আপনি বার্ধক্য ভাতা পেতেন? না, আমি না, আমার পাড়ার লোক। আচ্ছা, এখন কি বলছে, মানে ক্যাম্প করেছে? ক্যাম্প এখানে হবে না, এখন বলছে বাড়ি বাড়ি গিয়ে করাও। কতক্ষণ ছিলেন লাইনে দাঁড়িয়ে? ছিলাম আমি প্রায় 2 থেকে 2.5 ঘন্টা। এই যে একেতে গরম মানুষের, মোটামুটি আমি দেখছিলাম কি করে, না কিছু করার জন্য কিছু করতে বলতে পারবো না। এখানে পাকা টাকা সব রয়েছে, জলের ব্যবস্থা সেট? পাকা পাকা দিয়েছে। কি বলছেন এদিনের এই জনকল্যাণ শিবির সম্পর্কে বিজেপি নেত্রী মিলি গুহ ঠাকুরতা, শুনুন। বাড়ি গিয়ে করবে? ভেতরে মানে কতক্ষণ ছিলেন? আমি এই মাত্র এলাম, বললো মাইকে বলে দিলে চলে যাবে। তো ভেতরে কি থাকা যাচ্ছে? মানে এরকম ব্যবস্থা মানে করেছে, মানে জল আছে, পাকা আছে, ছাউনি আছে, সব ঠিকঠাক আছে? কি মনে হচ্ছে দুয়ারে সরকার জনকল্যাণ শিবির মানুষ কতটা সুবিধা পাবে, কি মনে হয় আপনার? পাবে, সুবিধা পাবে। রাজেশ দেবনাথ রিপোর্ট, LMCL নিউজ। মঙ্গলবার প্রকাশ্য দিবালোকে দক্ষিণ পূর্ব রেলের মৌরিগ্রাম স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মের শৌচালয়ের সামনে এক ব্যক্তিকে খুনের ঘটনায় চাঞ্চল্য। অভিযুক্তকে ধাওয়া করে হাতে নাতে ধরে ফেলেন যাত্রীরা। ঘটনাস্থলে পুলিশ এসে অভিযুক্তকে আটক করে। দিনের আলোতে দক্ষিণ পূর্ব রেলের মৌরিগ্রাম স্টেশনে খুন। মঙ্গলবার বেলা 12টা নাগাদ স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মের শৌচালয়ের সামনে এক ব্যক্তি ধারালো অস্ত্র নিয়ে অন্য একজনের উপর ঝাঁপিয়ে পড়ে। এলোপাথারি ধারালো অস্ত্রের আঘাতে ঘটনাস্থলেই রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন ওই ব্যক্তি। কিছুক্ষণের মধ্যেই মৃত্যু হয় তার। আততায়ী ধারালো অস্ত্র নিয়ে পালানোর সময় প্ল্যাটফর্মে থাকা যাত্রীরা আততায়ীকে হাতে নাতে ধরে ফেলেন। শুরু হয় গণপিটুনি।
হয়নি। খবর যায় নাজিরগঞ্জ তদন্ত কেন্দ্রে। ঘটনাস্থলে পুলিশ এসে ওই ব্যক্তিকে অস্ত্র সমেত আটক করে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান শৌচালয়ের টেন্ডার নিয়ে গন্ডগোলের জেরেই এই খুনের ঘটনা। আমি তো এইখানে প্রথমে তো ওখানে বসেছিলাম প্ল্যাটফর্মে, আমি হাওড়া যাবো বলে, ট্রেন ধরবো বলে। তো টয়লেটখানে উনি তো যখন বেরোচ্ছে তখন এই সাইডটা দেখছি ভিজে, ঠিক আছে, যিনি মারা গেছেন এখানে ভিজে। তারপর সামনে এসে আমার ওর হাতে যখন ছুরিটাকে আমার সন্দেহ হলো, তারপর আমি সামনে এসছি, সামনে আসতে তখন দেখছি নাকি যে এরকম অবস্থায় যে ওকে মার্ডার করে ফেলেছে। তারপরে এই সামনেতে আমি ধাওয়া করেছি, ধাওয়া করতে ও তো ছুরি এভাবে ছেড়ে আমার নিজেরই হাতে লেগে গেছে। মানে এখানে যখন ঘটে তখন স্টেশনে লোকজন ছিল? হ্যাঁ, স্টেশনে তো লোকজন ছিল, অতটা বুঝতে পারেনি তখন যে মার্ডার হয়েছে বলে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভিতরে মেরেছে, তখন লোকটা তখন বাইরে বেরিয়েছে, তখনই বুঝতে পেরেছি যে এরকম। প্রাণ বাঁচানোর জন্য বেরিয়ে আসার পরেই জানতে পারলাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তারপর আমি তাও তো মানে তো ওখানে যখন পড়ে যাচ্ছে, হ্যাঁ স্পটেই মারা গেছে। আনুমানিক সময় তখন কটা ছিল? আনুমানিক সময় তখন কটা, ওই এই বেশিক্ষণ হয় না, 5-10 মিনিট হলো। তার মানে হয়তো 12:30 বা হ্যাঁ 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 হ্যাঁ, এই সময়টা। হ্যাঁ হ্যাঁ। কি মনে হলো স্টেশনের মধ্যে নিরাপত্তা বলতে দেখুন, এইখানে অ্যাকচুয়ালি পুলিশ পোস্টিংটা দেওয়া খুবই জরুরি, ঠিক আছে। এখানে এই প্ল্যাটফর্মটা এখন হয়ে গেছে পার্ক টাইপের, ঠিক আছে। অ্যাকচুয়ালি এই পার্ক টাইপের এই রেল লাইন হয়ে গেছে। এইখানে না পুলিশ পোস্টিং আছে না কিছু, এমনিতেই তো শুনতাম থাকে প্ল্যাটফর্মটা সন্ধ্যেবেলার পর থেকে, ঠিক আছে। যে পারে সেই এসে এখানে আড্ডা মারছে, এ করছে। অতএব এইখানটায় নিরাপত্তাটা খুবই জরুরি। আমার নাম পৃথ্বীশ। মানে আপনি তখন ঘটনাস্থলের পর দেখেছিলেন? হ্যাঁ হ্যাঁ, পৃথ্বীশ সারথী ধর। এখানে কি হচ্ছিল দাদা? এখানে তো দেখিনি আমি, ও দেখি যে মেরেছে ও ছুরি নিয়ে, ছুরি চালাতে দেখি ছুটছিল, পালাচ্ছিল। তো হাতে ছুরি ছিল, তো পাবলিক ধরে ওকে ধাওয়া করে ধরে ফেলে উদ্যম মাধ্যম মারধর করে, দিয়ে এখন পুলিশের হাতে তুলে দেওয়া হয়। বয়স আনুমানিক 50 তো হবে, 50-এর উপরেই হবে। এই প্রকাশ্যে ছুরি নিয়ে ঘুরছে, কি মনে করছে? এটা তো এখানকার সবাই আমরা বাসিন্দারা আতঙ্কিত হয়ে গেছিলাম, ভয়েতে কেউ সামনে যেতে পারছিলাম না। পুলিশ নিয়ে চলে গেছে? হ্যাঁ, পুলিশ নিয়ে চলে গেছে। না না না, নাম জানি না। দেবকুমার দেওর রিপোর্ট, LMCL নিউজ। LMCL নিউজ এখন সময় বিজ্ঞাপন বিরতির পর ফিরে আসছে অন্যান্য খবর নিয়ে, সঙ্গে থাকুন। উত্তর 24 পরগনার জগদ্দল এলাকায় বিজেপি নেতার বাড়ির সামনে ডাস্টবিনে রহস্যজনক বৈদ্যুতিক বাল্ব পড়ে থাকায় আতঙ্ক। পুলিশে খবর দিলে পুলিশ উদ্ধার করে নিয়ে যায় ওই রহস্যজনক বৈদ্যুতিক বাল্বটিকে। রাজ্যের বর্তমান সরকারের ঘোষিত বিভিন্ন প্রকল্পের সুবিধা রাজ্যবাসীকে পায়ে দিতে চলছে 3 দিনের জনকল্যাণ শিবির। বাঁশবেড়িয়াতে শিবির দেখতে বিধায়ক। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family, and couples and offers magic to soothe your body, mind, and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. চুচুড়া স্টেশন থেকে হাঁটা পথে মাত্র 5 মিনিট। খাদিনার মোড়, জিটি রোডের পাশে জ্যোতিষ মার্গ, আনন্দমার্গ প্রাইমারি স্কুলের ঠিক উল্টো দিকে, শহরের মাঝে সবুজের কাছে আপনার স্বপ্নের নেড় নির্মলায়া কমপ্লেক্স। এখানে ফ্ল্যাট নিলেই আপনি পাচ্ছেন সুইমিং পুল, মাল্টি জিম,
অডিটোরিয়াম, ছোটদের খেলার জায়গা, ইনডোর গেম, কমিউনিটি হল, মন্দির, নিরাপত্তার জন্য সম্পূর্ণ সিসিটিভিতে মোড়া। এছাড়াও জগিং এর সুবিধা। বাজার, হাট, স্কুল, কলেজ সবে হাঁটা পথ। নির্মলয়া কমপ্লেক্স, ভুবনপতি প্রজেক্টস প্রাইভেট লিমিটেড, জ্যোতিষ মার্গ, খাদিনার মোড়, আনন্দমার্গ প্রাইমারি স্কুলের ঠিক বিপরীতে। চুচুড়া। মোবাইলে যোগাযোগ 8961296081। আরও একটি নম্বর 9062320433। আপনার স্বপ্নের নির্মলয়া কমপ্লেক্স। সুস্থ সুন্দর সুঠাম দেহ গ্রহণযোগ্যতা বাড়িয়ে তোলে। আর সুস্থ সুন্দর সুঠাম দেহ গড়তে নিয়মিত শরীর চর্চার প্রয়োজন। অত্যাধুনিক ইনস্ট্রুমেন্ট ও অভিজ্ঞ প্রশিক্ষকের কাছে জিম অভ্যাস করতে আজই যোগাযোগ করুন। জিম অ্যান্ড ফিটনেস সেন্টার, ভারতী ইউনাইটেড স্পোর্টস ফাউন্ডেশন, যোগীপাড়া লেন, আখন বাজার, চুচুড়া, হুগলি। মোবাইলে যোগাযোগ 7980858461। বিরতির পর ফিরে এলাম খবরে। 2024 সালে অভয়াকাণ্ডের প্রতিবাদ করায় বিজেপি কর্মীদের ওপর তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের দ্বারা হামলা চালানোর অভিযোগে এবার গ্রেফতার রানীগঞ্জের তৃণমূলের যুবনেতা। একসময় রানীগঞ্জ থানায় বোমা মারার হুমকি দেওয়া ছাত্রনেতা, পরবর্তীতে তৃণমূলের যুবনেতা। 2024 সালে অভয়াকাণ্ডের প্রতিবাদ করায় বিজেপি কর্মীদের ওপর তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের দ্বারা হামলা চালানোর অভিযোগে এবং বিজেপি কর্মীদের ওপর মারমুখী হয়ে হামলা চালানোর অপরাধে রবিকেশ্বরী নামে এক বিজেপি নেতার অভিযোগের প্রেক্ষিতে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের রানীগঞ্জ থানার পুলিশ ওই ছাত্র নেতাকে গ্রেফতার করে। বিজেপি নেতার অভিযোগ, বারংবার তাদের উপর হামলা চালানো হয়েছে, এমনকি তাকে প্রাণে মেরে ফেলার মতো অবস্থা সর্বসম্মুখে লক্ষ্য করা গিয়েছে। এই অভিযোগ তুলে তিনি আরো কি জানাচ্ছেন শুনুন। এই প্রসঙ্গে অনেক হামলা করেছে, অনেক রকম সন্ত্রাস হয়েছে, ধমকি, চমকি, বম, পিস্তল, গুলি, বালি অনেক করেছে। তো ওই টাইমে আমাদের 28/8/2024 আমার উপরে, আমরা এখানে একটু আন্দোলন করছিলাম, ও টিএমসি লোক কি করেছে আমাদের উপরে হামলা করেছে। কি বিষয় নিয়ে আন্দোলন ছিল আপনাদের? আমরা অভয়াকাণ্ডে যে হয়েছিল, আমরা ওকে বিচার যেরকম পায় ওর জন্য আন্দোলন করছিলাম। তো ওই জন্য আমাদের উপরে হামলা করা হয়েছিল টিএমসি সন্ত্রাসবাদী যে মানুষরা ওরা। তো ওই কারণে ওই টাইমে আমরা কি করেছিলাম, এফআইআর করতে গিয়েছিলাম। এফআইআর আমাদের নেই আমাদের সরকার এসেছে যে আমরা এফআইআর দেখি, থানাতে এফআইআর হয়েছে। তো আমার উপরে যে হামলা হয়েছিল, আমার মাথা ফেটেছিল, আমাদের অনেক যে কার্যকর্তারা ছিল ওদের শরীরে লেগেছিল ডাঁটা, রড অনেক দিয়ে মারা গিয়েছিল। তো এই ঘটনায় কি ওই সৌমিত্র যুক্ত ছিল? হ্যাঁ। তৃণমূলের যুবনেতা সৌমিত্র ব্যানার্জি কি জানাচ্ছেন শুনুন। কিন্তু আমাদের সংবিধানের প্রতি এবং ওয়েস্ট বেঙ্গল পুলিশ প্রশাসনের প্রতি ফুল আস্থা আছে, আইন শৃঙ্খলার প্রতি ভরসা আছে। আমি জানি যে আমাদের রানীগঞ্জ থানার যিনি বড়বাবু আছেন খুব ভালো, ঠিক আছে, আইন শৃঙ্খলা মেনে চলেন এবং পুলিশ প্রশাসনও ভালো, এবং আমাদের যিনি নতুন মুখ্যমন্ত্রী হয়েছেন শুভেন্দু অধিকারী মহাশয়, ওনার প্রতিও আস্থা আছে যে উনি খুব লড়াই করে এগিয়ে এসছেন এবং উনি কখনো অন্যায় আশা করি করবেন না। বিজেপির পক্ষ থেকে বিজেপি কর্মীরাই আপনার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে। চারিদিকে হচ্ছে সেরকম, রানীগঞ্জ হচ্ছে, এটা পার্টি যখন পাল্টে এরকম হয়, এরকম ঘটনা ঘটে, তো হচ্ছে চারিদিকে, এখানেও হচ্ছে। কিন্তু আপনার বিরুদ্ধে যে অভিযোগ সেটা কি তাহলে সত্যি? হুমকি দেওয়া, ইয়ে করা বিজেপি কর্মীদের? এবারে কিছু তো বলতে হবে, এমনি তো করতে পারে না, তো যা যা বলা তাই বলবে। কিন্তু আপনারা সবাই জানেন যে আমি ছাত্র রাজনীতি করে এসেছি এবং কখনোই আমি ঝুট ঝামেলা থেকে করিনি। যা হয়েছিল ওই ছাত্র রাজনীতির সময় একটু আধটু যেমন কলেজে হয়, তো আপনারাই দেখেছেন সেই সময়। তারপরে কোনো দিন কেউ দেখাতে পারবে না, কেউ বলতে পারবে না যে বিজেপির সঙ্গে কোনো ঝামেলা ঝুট কখনো কিছু না। যা ছিল নীতিগত লড়াই, আর আমি বিশাল বড় কোনো নেতা ছিলাম না, এখনও নেই, ঠিক আছে। উদয় প্রতাপ সিং এর রিপোর্ট, LMCL নিউজ, পশ্চিম বর্ধমান। 2020 সালে সৎ বাবার লালসার শিকার হতে হয়েছিল নাবালিকাকে। শুধু তাই নয়, মায়ের মদতে চলতো সেই পাশবিক নির্যাতন। DNA টেস্টে প্রমাণ সৎ বাবার কীর্তি। ঘটনার 6 বছরের মাথায় সৎ বাবা ও মা দুজনের সাজা ঘোষণা করল চুঁচুড়া পক্সো আদালত।
সৎ বাবার লালসার শিকার নাবালিকা, মায়ের মদতেই চলত পাশবিক নির্যাতন, ডিএনএ পরীক্ষায় প্রমাণ সৎ বাবার কীর্তি। যাবজ্জীবন সাজা হলো দুজনের। চুঁচুড়ার পক্সো আদালতের বিচারপতি চন্দ্রপ্রভা চক্রবর্তী এদিন এই সাজা ঘোষণা করেন। জানা যায়, নির্যাতিতার বয়স যখন 12 বছর তখন তার বাবাকে ছেড়ে এক পৌরের সঙ্গে সংসার পাতেন নাবালিকার মা। একটি বাড়িতে ভাড়া থাকতেন তারা। সেখানেই সৎ মেয়ে ওই নাবালিকাকে ভয় দেখিয়ে যৌন নির্যাতন চালাতেন। নাবালিকা তার মাকে এ বিষয়ে জানালে মা তাকে চুপ থাকতে বলেন, মারধরও করেন। এরপর থেকে সৎ বাবার লাগাতার যৌন নির্যাতন চলতে থাকে নাবালিকার ওপর। কয়েকবার অন্তঃসত্ত্বা হয়ে পড়ে নাবালিকা, তার গর্ভপাত করান মা। 2020 সালের 24 এপ্রিল রাতে অত্যাচার সহ্য করতে না পেরে ঘরের বাইরে বেরিয়ে কান্নাকাটি করতে থাকে ওই নাবালিকা। ওই বাড়ির ভাড়াটেরা তার থেকে সব জানতে পারে। নিজের মায়ের মদতে সৎ বাবা পাশবিক নির্যাতন করত, এই কথা চুঁচুড়া মহিলা থানায় গিয়ে জানায়। এই মামলায় সরকারি আইনজীবী ছিলেন সাবিনা বেগম। পরে হুগলি জেলার মুখ্য সরকারি আইনজীবী শঙ্কর গঙ্গোপাধ্যায় জানান, ভারতীয় দণ্ডবিধির 354, 323, 34 ধারা ও পক্সো আইনে মামলা রুজু হয়। তদন্তে নির্যাতিতাকে জিজ্ঞাসাবাদ ও ডাক্তারি পরীক্ষার পর তদন্তকারী অফিসার 376/2 FM এবং 109 ও পক্সো আইনের 4 ও 6 ধারা যুক্ত করার জন্য আবেদন জানান। আদালতের নির্দেশে কলকাতার ফরেন্সিক ল্যাবরেটরিতে ওই নাবালিকার ভ্রূণের ডিএনএ পরীক্ষা করানো হয়। ডিএনএ পরীক্ষায় প্রমাণ হয় অভিযুক্ত সৎ বাবার কীর্তি। তদন্তকারী অফিসার তনুকা শিকদার 2020 সালের 15 জুন অভিযুক্ত দুজনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন। মামলায় মোট 21 জনের সাক্ষ্য গ্রহণ করা হয়। গত 12 জুন আদালতের বিচারক 2 অভিযুক্তকেই দোষী সাব্যস্ত করেন। এদিন তাদের সাজা ঘোষণা হয়। দুজনেরই যাবজ্জীবন কারাদণ্ড, 1000 টাকা করে জরিমানা, অনাদায়ে আরো 6 মাসের কারাদণ্ড আদেশ শোনায় আদালত। ঘটনা সম্পর্কে আইনজীবী কি বলছেন শুনবো। তখন একটা মামুলি কেসটা শুরু হয়। এই কেসটা তখন চুঁচুড়া থানায় যখন এফআইআরটা লজ করলো, তখন আপনাদের আগেই বললাম যে একটা খুব বড় ধরনের যে একটা কেস হলো সেরকম না, অর্থাৎ যৌন নির্যাতন, তাদের মারধর করেছে, এই ধরনের একটা কেসে শুরু হয়। যেটা আরো পরিষ্কারভাবে আপনাদের বলতে চাই, 354, 323, 34 ভারতীয় দণ্ডবিধি আইনের এবং ধারা 8 এবং 12 পক্সো আইনের সেই মামলাটা শুরু হয়। কিন্তু তারপরেই মেয়েটিকে জিজ্ঞাসাবাদ করে, তার মেডিকেল করে এবং পরবর্তীকালে ম্যাজিস্ট্রেটের কাছে সেই জবানবন্দি দেয়। এইসব দেখে দেখা যায় যে মেয়েটা ওই ছোট একটা কেসের অভিযোগটা যেটা হচ্ছিল সেটা একটা যে মামুলি কেস হয়েছিল তা নয়, খুব বড়, খুব গভীর একটা এর মধ্যে একটা অফেন্স ঘটে গেছে। এবং সেই জন্যে তখন এই মামলার যিনি তদন্তকারী অফিসার, তিনি চুঁচুড়ো 30/4/20 তারিখে মাননীয় পক্সো আদালতের কাছে একটা আবেদন রাখে যে আরো কতগুলো সেকশন সেখানে যোগ করতে হবে, যেরকম ভারতীয় দণ্ডবিধি আইনের 376 FM বারংবার একজনকে রেপ করা এবং 109 তাকে মেরে ফেলবার চেষ্টা, এবং সেই সঙ্গে পক্সো আইনের 4 এবং 6 এই ধারা যুক্ত করা হয়। তদন্তকারী অফিসার এই মামলায় এই 2 আসামিকে খুব দ্রুততার সঙ্গে গ্রেপ্তার করে এবং ভিকটিম যেহেতু অন্তঃসত্ত্বা ছিল, তখন কোর্টের আইনের তত্ত্বাবধানে চুঁচুড়া হাসপাতাল থেকে তার সেই ভ্রূণটা অ্যাবর্শন করা হয় এবং সেই অ্যাবর্শন যে প্রোডাক্টটা সেইটাকে দ্রুততার সঙ্গে কোল্ড চেন মেনটেন করে সেটাকে নিয়ে গিয়ে ফরেনসিক ল্যাবরেটরিতে জমা দেয় আয়োগ। এবং তারপরে ছেলেটির পুরুষ যে আসামি তার ব্লাড কালেকশন করে ডিএনএ টেস্টের জন্য খুব দ্রুততার সঙ্গে পাঠিয়ে দেওয়া হয় এফএসএল এ। এবং এফএসএল রিপোর্ট থেকে ডিএনএ টেস্টে দেখা গেল যে ওই যে ভ্রূণটা ছিল, যে ওই পুরুষ যে আসামিটা, তার এই ডিএনএ টেস্ট ম্যাচ করে যায়, হুবহু ম্যাচ করে যায়। তা সবকিছু তদন্তর পরে এই কেসটা চার্জশিট করা হয়। চার্জশিট দুজন আসামির বিরুদ্ধে চার্জশিট করা হয় 4/6 চার্জশিটটা করা হয় 15/6/2020 তারিখে, এবং করার পরে সেই চার্জশিটে 19 জনের কে সাক্ষী দেখানো হয়। কিন্তু এই মামলা চলাকালীন আমি 19 জন ছাড়াও আরো 2 জনকে সাক্ষী করি, অর্থাৎ মোট 21 জনের সাক্ষ্য গ্রহণ করা হয়। এবং সাক্ষ্য গ্রহণ করার পরে 12/6/26 তারিখে এই 2 জন আসামিকেই মহামান্য বিচারক তাদের দোষী সাব্যস্ত করে এবং আজকে তাদের রায় ঘোষণার দিন ছিল। তা সকাল 10:30টার সময়
আমি প্রায় 1 ঘন্টা মতো আমি সওয়াল জবাব করেছিলাম বিভিন্ন আইনের ব্যাখ্যা করে এবং উচ্চ আদালতের বিভিন্ন রায় কোর্টের কাছে পেশ করে, যে এই মামলাটা এতটাই নিকৃষ্ট একটা মামলা যে এই মামলা যদি আমি চুচুড়া কোর্টের পক্সো স্পেশাল পিপি। আজকে পক্সো কোর্টে SC 13/20 এই কেসে একটি সাজা ঘোষণা করেছেন আমাদের মহামান্য পক্সো কোর্ট আদালত। এই কেসে দুজন আসামি ছিলেন, দুজনেরই উনি লাইভ দিয়েছেন। পক্সো 6 ধারায় অভিযোগ দায়ের হয়েছিল এবং তাতে অভিযুক্ত হয়েছেন। এই কেসটি লড়তে পেরে আমি খুব খুশি হয়েছি। এই কেসটি আমি সাক্ষী করেছি, কিন্তু এই কেসের শেষ পর্যায়ে এসে আমাদের লার্নেড শঙ্কর গাঙ্গুলি পিপি মহাশয় উনি আমাকে যথেষ্ট সহযোগিতা করেছেন এবং এই কেসটাতে আমরা সাফল্য অর্জন করতে পেরেছি। এই সাফল্য অর্জন করে এবং এই আসামির শাস্তি হওয়াতে আমাদের সাফল্য অর্জন হয়েছে। কত সালের ঘটনা? এটা 2020 সালের ঘটনা, মানে 6 বছর বাদে হয়েছে। কেসটা খুবই জঘন্য, খুবই ঘৃণ্যকর কেস ছিল। বাবা মেয়েকে রেপ করেছে এই ঘটনা ছিল এবং মা সেখানে বাবাকে রেপ করতে সাহায্য করেছিল। এটা লাইভ হলো। আপনার নাম? আমার নাম সাবানা বেগম। বরুণ দাসের রিপোর্ট, LMCL নিউজ। জগদল বিধানসভা এলাকায় এক বিজেপি নেতার বাড়ির সামনে ডাস্টবিনে পড়ে থাকা একটি বক্সের ভিতরে কোনো এক বস্তুর মধ্যে লাইট জ্বলতে ও নিভতে দেখেন স্থানীয় বাসিন্দারা। আর এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। দুষ্কৃতীরা ভয় দেখানোর চেষ্টা করছে বলে অভিযোগ ওই বিজেপি নেতার। উত্তর 24 পরগনার জগদ্দল বিধানসভা এলাকার বিজেপি নেতার বাড়ির সামনে ডাস্টবিনে পড়ে থাকা একটি বক্সের মধ্যে লাইট জ্বলতে নিভতে দেখেন স্থানীয় বাসিন্দারা। এরপরই ওই বিজেপি কর্মী রত্নেশ্বর দাসের বাড়িতে জানানোর পর রত্নেশ্বর দাস সঙ্গে সঙ্গে ভাটপাড়া থানায় ফোন করলে ঘটনাস্থলে পৌঁছয় ভাটপাড়া থানার পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী। দীর্ঘক্ষণ তদন্ত করার পর দেখা যায় ওই প্লাস্টিকের মধ্যে থাকা বস্তুটি একটি LED বাল্ব, যেটি জ্বলছে এবং নিভছে। ওই বিজেপি নেতা অভিযোগ করেন তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা তাকে ভয় দেখানোর জন্য এমন কাজ করেছেন। একথা উল্লেখ করে তিনি কি বলছেন শুনুন। আমি 9:40 নাগাদ আমার বাড়ির নিচের অফিস থেকে বেরিয়ে আমি নারায়ণপুর পঞ্চায়েত 31 নম্বর ওয়ার্ডে একটা গুরুত্বপূর্ণ কর্মী সভা করতে গেছিলাম। তো আমি নিজে প্রথম তো দেখিনি, আমি চলে যাওয়ার পরই নাকি আমাকে লোকাল যে দোকানদাররা আছে তাদের মধ্যে গিয়ে একজন আমাকে ফোন করে বলল, তুমি তাড়াতাড়ি আসো, তোমার বাড়ির সামনে একটা টিফিনকারি বক্সের মধ্যে একটা লাইট জ্বলছে, অনেকক্ষণ ধরে কিছু আছে। আমি এলাম, এসে আমি দেখলাম ঠিক আমার বাড়ির গেটের উল্টো দিকে। তো আমি প্রশাসনকে ফোন করলাম, প্রশাসন সঙ্গে সঙ্গে প্রশাসনের তরফ থেকে উপস্থিত হলো এবং ওনারা ঊর্ধ্বতন অফিসারের সাথে কথাবার্তা বললেন। তারপর যেটা হওয়ার সেটা হলো আর কি, আলটিমেটলি দেখা গেল ওটা একটা LED বাল্ব, কিছু তার, একটা টিফিন বক্স, কিন্তু কন্টিনিউয়াসলি 9:40, এখন মোটামুটি 11:30 হবে, হয়তো 1 ঘন্টা ধরেই জ্বলছে। আপনি তো বিজেপি করেন দীর্ঘদিন ধরে, এখানে ভোটের সময় আপনি বিজেপির হয়ে কাজও করেছেন, সেই জন্য কি আপনাকে ভয় দেখানোর চেষ্টা করা হচ্ছে? দেখুন, আমি 1985 সাল থেকে রাজনীতি করি, স্টুডেন্ট পলিটিক্সের মধ্যে দিয়ে। CPM-এর 34 বছর আমি দেখেছি। তো CPM ছিল আমার অজানা শত্রু, তাদেরকে ভয় পাইনি। আর পরবর্তীকালে 2011-য় তৃণমূল ক্ষমতা আসার পর আমি তৃণমূলও করেছিলাম দীর্ঘদিন। তো তৃণমূল আমার জানা শত্রু, আমাকে চমকে ধমকে ভয় দেখিয়ে আমাকে যারা দমাবার চেষ্টা করবে তারা মূর্খের স্বর্গে বাস করছে। তারা করতে পারে বলে মনে হচ্ছে? তৃণমূল ছাড়া কে করবে? কারণ তৃণমূলের যারা আতঙ্কে আছেন, কেউ লক্ষ লক্ষ টাকা, কোটি কোটি টাকা আত্মসাৎ করে বসে আছে। মানুষ আমার কাছে আসছে, আমার বাড়িতে এসে তারা বিভিন্ন ডকুমেন্টস নিয়ে আসছে। তৃণমূল তো আর ক্ষমতায় নেই, কিন্তু তারপরেও কি ভয় দেখানো সম্ভব? ভয় দেখাবার সম্ভব না, কিন্তু যদি অজানাভাবে কিছু রেখে দিয়ে থাকে
ভাবছি আমি হয়তো ভয় পেয়ে যাব। প্রিয় সরকারের রিপোর্ট, LMCL নিউজ। নিচ্ছে বিজ্ঞাপন বিরতির পর ফিরে আসছি অন্যান্য গুরুত্বপূর্ণ খবর নিয়ে, সঙ্গে থাকুন। রাজ্যের বর্তমান সরকারের ঘোষিত বিভিন্ন প্রকল্পের সুবিধা রাজ্যবাসীকে পায়ে দিতে চলছে 3 দিনের জনকল্যাণ শিবির। বাঁশবেড়িয়াতে শিবির দেখতে বিধায়ক। একই সাথে একমাত্র চুঁচুড়াতে বিশেষজ্ঞ প্রশিক্ষকের তত্ত্বাবধানে বড় ও ছোটদের জন্য টেনিস ও টেবিল টেনিস খেলার সুব্যবস্থা রয়েছে। ক্যারাটেতে ভর্তি চলছে। সত্তর যোগাযোগ করুন চুঁচুড়ার ঘড়ির মোড়ের কাছে চুঁচুড়ার শতাব্দী প্রাচীন ক্লাব ডিউক ক্লাবে। Map of West Bengal, which is the one-stop destination for your road trips in Hooghly district. You can enjoy every bit of historical essence of Bandel Church, Imambara, Bhongsheshwari Mandir, Sharat Chandra's birthplace, Vande Mataram Bhavan, French colony of Chandannagar. All are just half an hour distance by car. Comfortable stay at comfortable price with nice food. Walk on best green lawns, make your yogas and enjoy jacuzzi and colorful fountains. Poth Shati, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting and get together all are in one roof. Yes, think about Poth Shati, Hooghly. চুলের বিশেষ চিকিৎসা, দাঁতপোকা, খুশকি সংক্রান্ত কেশ সমস্যা ছাড়াও শিশুরোগ, বাত, অর্শ, টিউমার, ফিস্টুলা, হাঁপানি, সেতি, ক্যান্সার, যৌনরোগ, স্ত্রীরোগ, চর্মরোগ, ব্রণ, সুগার, থাইরয়েড এবং অন্যান্য জটিল ও পুরনো রোগের চিকিৎসায় ডাক্তার পিকে ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, DMS, MH মেডিকেল কলেজ হাসপাতাল, কলকাতা। বসছেন সিঙ্গুর, বলরামবাটি, ভদ্রেশ্বর, কলকাতা, নান্দা, আকাশ, ইটভাটা, রাজার বাথান, উদয়সঙ্গ, চুঁচুড়া স্টেশন রোড, মানকুণ্ডু, চন্দননগর। কোথায়, কখন, কবে পাবেন তা জানতে মোবাইলে যোগাযোগ করুন 9239473066, আরও একটি নম্বর 9831547595। প্রখ্যাত চিকিৎসক ডাক্তার পিকে ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, DMS, কলকাতা। ফিরে এলাম বিরতির পর। গ্রীষ্মকালীন রক্ত সংকটের চাহিদা মেটাতে অল বেঙ্গল সেলস রিপ্রেজেন্টেটিভ ইউনিয়ন হুগলি 2 আঞ্চলিক শাখার উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন। অল ওয়েস্ট বেঙ্গল সেলস রিপ্রেজেন্টেটিভ ইউনিয়ন হুগলি 2 নম্বর আঞ্চলিক শাখার উদ্যোগে কোন্নগর রামেন্দ্র পাঠভবন সভাগৃহে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়। গ্রীষ্মকালীন রক্তের চাহিদা মেটাতে মেডিকেল ও সেলস কর্মীদের এই উদ্যোগ বলে জানান উদ্যোক্তারা। বিশ্ব রক্তদাতা দিবসে রক্তদানের এই উৎসবে রক্তদাতারা রক্তদান করেন। এবছর এই সামাজিক কর্মসূচির ভাবনা, এক ফোঁটা মানবতা বাঁচাতে পারে হাজার প্রাণ। বাস্তবে তো সেটা হয় না, তো তার কারণই হলো এটা যে একটা ব্লাড নিয়ে সেটা সেরোলজিটা করতে হয়। এটা বিগত দিনের ধ্যান ভাবনা ছিল। আজকে যে ব্লাড ডোনেশন চলছে, আপনারা একটু কথা বলতে দেখবেন যে ডাবল ব্যাগ নিয়ে মানে ব্লাড ডোনেশন হয়, মানে ডাবল ব্যাগে কালেক্ট হয়, আগে সিঙ্গেল ব্যাগে হতো। এটা কি কারণ? আমরা এতদিন জানতাম এই যে এখানে লেখা আছে ওয়ান ড্রপ অফ হিউম্যানিটি, তো একটা মোটা শ্যামল সিনহার রিপোর্ট, LMCL নিউজ। রাজ্যের বিভিন্ন জেলায় সোমবার থেকে 3 দিন ব্যাপী শুরু হয়েছে জনকল্যাণ শিবির। এদিন হুগলির সপ্তগ্রাম বিধানসভার অন্তর্গত বাঁশবেড়িয়া পৌর এলাকার 3টে শিবির ঘুরে দেখলেন সপ্তগ্রামের বিধায়ক স্বরাজ ঘোষ। সাধারণ মানুষের হাতে তুলে দিলেন একটি করে চারা গাছ। রাজ্য জুড়ে সরকারি নানা প্রকল্পের সুবিধা পাইয়ে দিতে জেলায় জেলায়, ব্লকে ব্লকে শুরু হয়েছে রাজ্যের বর্তমান সরকারের উদ্যোগে জনকল্যাণ শিবির। গতকাল থেকে শুরু হওয়া এই শিবির চলবে 3 দিন, অর্থাৎ বুধবার পর্যন্ত। রাজ্যের বিভিন্ন জেলার সঙ্গে হুগলি জেলার বিভিন্ন পৌরসভা ও পঞ্চায়েতে এই জনকল্যাণ শিবির চলছে। এদিন সপ্তগ্রাম বিধানসভার অধীন বাঁশবেড়িয়া পৌর এলাকায় 3টি শিবির ঘুরে দেখলেন সপ্তগ্রাম বিধানসভার নবনির্বাচিত বিধায়ক স্বরাজ ঘোষ। প্রথমে ত্রিবেণী মনসাতলা প্রাইমারি বিদ্যালয়, পরে ত্রিবেণী হেলথ সেন্টার, সবশেষে বাঁশবেড়িয়া ফুটবল খেলার মাঠে শিবির পরিদর্শন করেন বিধায়ক। শিবিরে সাধারণ মানুষের কোনো অসুবিধা হচ্ছে কিনা সে সম্বন্ধেও খোঁজ খবর নেন তিনি। এদিন এই শিবির পরিদর্শনের সময় শিবিরে আসা মানুষদের হাতে একটি করে চারা গাছ তুলে দেন বিধায়ক। কি বলছেন এই শিবির সম্পর্কে বিধায়ক, শুনুন। ক্যাম্প করে যাতে প্রত্যেকে সেই পরিষেবা পায় তার সুব্যবস্থা করে দিচ্ছে। আমি ক্যাম্প প্রদর্শন করলাম 4টে, পরিষেবা মানুষ ঠিকঠাক করে পাচ্ছে এবং মানুষের সারা কিরকম, মানুষের মুখে হাসি ফুটছে। কারণ 15 বছরের যে অত্যাচারের সরকার ছিল সেই সরকারের অবসান ঘটে মানুষ আলোর দিশা খুঁজে পাচ্ছে এবং গরিব মানুষের পাশে আমাদের প্রণম্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি আছেন এবং আমাদের বাংলার মুখ্যমন্ত্রী আমাদের শুভেন্দু অধিকারী মশাই আছেন এবং আমার এলাকায় আমি বিধায়ক হিসেবে
আমার সপ্তগ্রাম বিধানসভায় প্রত্যেকটা গরিব মানুষের পাশে, প্রত্যেকটা নাগরিকের কাছে তাদের যথাযথ যে কোনো প্রয়োজনে আমি তাদের পাশে থেকে সমস্ত জিনিসের মোকাবেলা এবং তাদের পাশে থেকে তাদেরকে সহযোগিতা করবো। কিন্তু দেখা গেল কি বলবেন? জানি না, আমরা ফোন নেবো, কারণ যদি না দিয়ে আমি 1 ঘন্টা আগে এসেছিলাম, ওনারা ফর্ম ওরা তো সেটা বলেছে, ফর্মটা ছিল না, ফর্ম প্রিন্ট করতে পাঠিয়েছিল, এরপর ফর্ম এসছে, তারপর সব জায়গাতে আবার তারা সেটা ডিস্ট্রিবিউট করছে। এমন নয় যে এইখানেতে যে ক্যাম্প হচ্ছে এই ক্যাম্পের পর তারা পাবে না, এমন নয়। আমরা 15, 16, 17 যেভাবে আমরা জনকল্যাণ শিবির করছি। রাজেশ দেবনাথের রিপোর্ট, LMCL নিউজ। প্রতি বছরের ন্যায় এবছরও বাঁশবেড়িয়ায় খামারপাড়া শিশু সংঘ ক্লাবের পরিচালনায় নাচ, গান, আবৃত্তি ও নাট্য পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়ে গেল কবি প্রণাম। বাঁশবেড়িয়া খামারপাড়া শিশু সংঘ ক্লাবের পরিচালনায় প্রতি বছরের মতো এবছরও সংঘ ভবনে কবি প্রণামের আয়োজন করা হয়। এদিন এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন বাঁশবেড়িয়া পৌরসভা 4 নম্বর অর্থাৎ ওই ওয়ার্ডের কাউন্সিলর সরস্বতী ভট্টাচার্য সহ এলাকার বিশিষ্টজনেরা। এদিনের এই অনুষ্ঠানে আবৃত্তি, নৃত্য, সঙ্গীত ও নাটক পরিবেশিত হয়, যা দেখতে এলাকার বহু মানুষ উপস্থিত হয়েছিলেন। খামারপাড়া শিশু সংঘের পরিচালনায় প্রতি বছরের ন্যায় এবছরও আমাদের কবি প্রণাম অনুষ্ঠানটি অনুষ্ঠিত হচ্ছে। তো এখানে উপস্থিত আছেন আমাদের ওয়ার্ডের কাউন্সিলর 4 নম্বর ওয়ার্ডের শ্রীমতী সরস্বতী ভট্টাচার্য মহাশয়া এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা। কি হচ্ছে আজকে অনুষ্ঠানে? আমাদের আজকের অনুষ্ঠানে আবৃত্তি, নাটক, গান ও নৃত্য পরিবেশন করছে ক্লাবেরই ছেলেমেয়েরা। রাজেশ দেবনাথ রিপোর্ট, LMCL নিউজ। আসছি আবহাওয়ার খবরে। আজকে দিনের সর্বোচ্চ তাপমাত্রা 36 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা 29 ডিগ্রি সেলসিয়াস, বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ 75%। এখনকার মতো LMCL নিউজ এই পর্যন্তই। প্রতিদিন LMCL নিউজ দেখুন সিটি কেবলের 319 নম্বর চ্যানেলের LMCL ক্লাসিকে সন্ধ্যে 7টা, রাত্রি 11টা, সকাল 8:30 এবং দুপুর 1:30। নমস্কার।